হ্যালো হ্যালো। রাত যত গভীর হয় সত্য ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই শোনো না, আমাকে একটু ভয় দেখাবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। শুভরাত্রি। ভয় পেতে ভালোবাসা মানুষের একটা আজব স্বভাব, তাই না? আশা করি তুমি ভালো আছো। আর যদি ভালো থেকেও থাকো, এই রাত শেষ হতে হতে সে ভালো থাকা আর আগের মতো থাকবে না। তুমি এখন ঢুকে পড়েছ সেই জঙ্গলে যেখান থেকে অনেকেই গল্প হয়ে ফিরে আসে, কিন্তু কেউই সম্পূর্ণভাবে নয়। রাত যখন নিস্তব্ধতার চেয়েও গভীর হয়, ভয় তখন নিঃশব্দে ঘনিয়ে আসে। একটি শর্টকাট রাস্তা, এক পোড়া কুড়ে ঘর, আর এক তান্ত্রিকের অসমাপ্ত আচার। অর্ণব জানত না মাঝপথে থেমে যাওয়া আচার শেষ করতেই কেউ তাকে খুঁজছিল। সে ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছেছিল। এটা শুধু এক রাতের গল্প নয়, এটা এক ডাক, যার উত্তর না দিলেও শুনে ফেলেছেন আপনি। ছুটির সকালে অর্ণবের মন বেশ ফুরফুরে ছিল। চাকরির কোলাহল, ক্লান্তিকর জীবন আর একঘেয়েমি থেকে দূরে গিয়ে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিল সে। গন্তব্য তার নানা বাড়ির গ্রাম। অনেক দিন পর যাচ্ছে। গুগল ম্যাপের সাহায্যে সে এক শর্টকাট খুঁজে পায়, যা সময় বাঁচাবে প্রায় 1 ঘন্টা। শহর থেকে কিছুটা দূরে এসেই রাস্তাটা ছোট হয়ে আসে, তারপর একসময় কাঁচা রাস্তায় রূপ নেয়। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল। চারপাশে খোলা মাঠ, দূরে তাল খেজুর গাছ, মাঝে মাঝে 2-1টা ছোট গ্রাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তা কেমন যেন ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। অর্ণব দোনমোনা করে কিছুক্ষণ, তারপর ভাবে একটু সামনে গেলেই বুঝি আবার খোলা রাস্তা পাওয়া যাবে। কিন্তু জঙ্গলের ঘনত্ব বাড়তেই থাকে। আশপাশে কোনো জনমানব নেই, এমনকি পাখির ডাকও না। মোবাইলের নেটওয়ার্ক হঠাৎই হাওয়া। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গাছগুলো যেন নীরব হয়ে তাকিয়ে আছে তার দিকে। গায়ে কাঁটা দেয়। হঠাৎই গুগল ম্যাপ বন্ধ হয়ে যায়, স্ক্রিন ফ্রিজ হয়ে যায়, জিপিএস কাজ করছে না। তার গাড়িটা এক জায়গায় গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়। মনে হয় জ্বালানি আছে, কিন্তু ইঞ্জিন ঘোরে না। সন্ধ্যার আলো নিভে যাওয়ার আগেই অর্ণব গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটে। পেছনে ফিরেও রাস্তা খুঁজে পায় না। তখনই সে দেখে জঙ্গলের মাঝে একটা পোড়া কুড়ে ঘর। ছাই ধরা দেয়ালে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন, জ্যামিতিক কিন্তু বিকৃত। আগুনে পোড়া চিহ্ন, আর ছাদ থেকে ঝুলছে শুকনো হাড়ির মালা। ভেতরে ঢুকে পড়ে সে। কেন? নিজেও জানে না। মাঝখানে একটা মণ্ডল, ছাই আর রক্ত মেশানো চিহ্নে আঁকা। মনে হয় কেউ তাড়াহুড়ো করে শেষ করতে পারেনি। পাশে এক আধপোড়া কাঠের কাঠামো, তান্ত্রিক বসার জায়গা মনে হয়। হঠাৎ ঝা করে দরজাটা বন্ধ হয়ে যায়। জানালায় কেউ নেই, কিন্তু বাইরে কার যেন ছায়া নড়ে। অর্ণব ছুটে গিয়ে দরজাটা টানল। ভেতর থেকে আটকানো হয়নি, তবু যেন বাইরে থেকে কেউ হাত দিয়ে ঠেকিয়ে রেখেছে। সে ধাক্কা দিতে থাকলো, চিৎকার করে ডাকতে লাগলো, কে আছো?
দরজা খোলো প্লিজ। কোনো সাড়া নেই, শুধু এক জায়গা থেকে পাতা মচমচে ভাঙার শব্দ, ঠিক যেন কারো ভারী পায়ের নিচে শুকনো ডাল ভাঙছে। কিন্তু জানালায় তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। ঘরটা আবার অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যায়, যেন হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। চারপাশের নিস্তব্ধতায় তার নিঃশ্বাসও যেন ভয় পাচ্ছে বের হতে। ঘরের এক কোণায় একটা ভাঙা আয়না, যা এতক্ষণ তার চোখে পড়েনি। সে আবিষ্কার করে আয়নাতে তার একাধিক প্রতিচ্ছবি ভেসে উঠেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু ঘরে সে একাই। সবচেয়ে ভয়ানক ব্যাপার, প্রতিটি প্রতিচ্ছবি তার মতো হলেও তারা একরকম নয়। কেউ তাকিয়ে হাসছে, কেউ ঠোঁটে আঙুল রেখে চুপ ইশারা দিচ্ছে, আর একজনের চোখে অস্বাভাবিক লাল আলো। তখনই শুরু হয় মন্ত্রপাঠ। না, অর্ণব কিছু বলেনি, তার মুখ বন্ধ, কিন্তু মণ্ডলের মাঝখান থেকে ভেসে আসে অচেনা ভাষার এক বিকৃত ধ্বনি। অঘরিকাল, অঘরিকাল, সংক্রমণ আরম্ভ হোক। অর্ণব চারদিক ঘুরে দেখতে থাকে। আওয়াজ কোথা থেকে আসছে বুঝতে না পেরে ছুটে বেড়ায় ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কিন্তু তার পা যেন ভারী হয়ে উঠছে। দেহের ওজন কমে যাচ্ছে, অথচ সে দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ তার গলা দিয়ে যেন জোর করে একটা আওয়াজ বের হতে চায়। সে ঠোঁট চেপে ধরে রাখে, কিন্তু কে যেন তাকে ঠেলে ঠেলে শব্দ করাতে চাইছে। মনে হয় এই আচার শুরু করার জন্য তার শরীরটাকেই বেছে নেওয়া হয়েছে। প্রবেশ করেছে কেউ মাঝপথে অসম্পূর্ণ আচার সম্পূর্ণ করতে। আর তখন মণ্ডলের মাঝখানে আগুন জ্বলে ওঠে। লাল নয়, কালো আগুন। ঘড়ি তখন 12:44। ঘরের ভেতর শীতল বাতাসের প্রবাহ বাড়ছে। চারপাশে অজস্র হাড়ির ঝুমঝুম শব্দ যেন একসঙ্গে বেজে উঠছে। দেয়ালের ছাইচিত্র যেন নড়ছে, বেঁচে উঠছে। অর্ণব আচমকা ঝাঁকুনিতে ঘরের মাঝখানে পড়ে যায়। তখনই তার পিঠে এক তীব্র ব্যথা অনুভব করে। মনে হয় কেউ ধারালো কিছু দিয়ে লিখছে তার গায়ে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। অচেনা সেই কণ্ঠে আবার উচ্চারিত হয়, আচার রক্তে শেষ হবে, আর আত্মা ছায়ায় হারাবে। মাঝপথে এসেছিস তুই, এক হয়েই যেতে হবে আমাদের সঙ্গে। আয়নার প্রতিচ্ছবিগুলো এবার তার দিকে একে একে ফিরে তাকায়। তারা এগিয়ে আসে আয়না ভেঙে, যেন বাস্তব দুনিয়ায় ঢুকতে চায়। তখনই সব অন্ধকার। ভোরের হালকা আলোয় চোখ খুলে দেখে সে জঙ্গলের এক প্রান্তে পড়ে আছে। জামা কাপড় ধুলো মাটি লেগে নোংরা, গায়ে অজানা আঁচড়, এবং পিঠে যেন খুব ব্যথা। জামা তুলে দেখে সে তার পিঠে কেটে লেখা আছে অদ্ভুত এক লিপি। মোবাইলটা আশেপাশেই পড়েছিল। ব্যাটারি প্রায় শেষ, কিন্তু স্ক্রিনে একটা ভয়ানক রেকর্ডিং চলছে। অজানা গলায়, তুই মাঝপথে চলে এলি, আমরা আবার ডাকব। পরের পূর্ণিমা পর্যন্ত সময় তোর, না আসলে আমরা আসব, শরীর নেব, আত্মা রাখব। অর্ণব চিৎকার করে ফোন ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে জানে এটা শেষ নয়, এটা ছিল শুধু শুরু। গভীর অরণ্যের বুক জুড়ে এক সময় ছিল নিঃশব্দ রাজত্ব। গাছ, পশু, পাখি, আর এক রহস্যময়ী রক্ষকীর, যার চোখ ছিল রক্তিম আগুনের মতো। যখন লোভ ঢুকে পড়ে সেই নিস্তব্ধতার ভেতরে, শুরু হয় ধ্বংস আর প্রতিশোধের
এক ভয়াবহ খেলা। এই গল্প শুধু এক বনদেবীর নয়, এটি এক ভুলের মূল্য, এক অশরীরী সতর্কবার্তা, আর সেই হাসির যা একবার শুনলে আর ভোলা যায় না। এবার শুনুন রক্ত চোখের বনদেবী, এক গা ছমছমে ভয়ঙ্কর সত্য। পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এক গ্রাম, নাম সুধাকুণ্ড। চারদিকে গভীর শাল, সেগুন আর মহুয়া গাছে ঘেরা। এই গ্রামের পাশেই অবস্থিত এক গহীন অরণ্য, যার নাম কেউ মুখে আনতে চায় না। গ্রামবাসীরা একে বলে রক্ত চোখের বন। পুরনো লোককথা অনুযায়ী এই বনের গভীর বাস করেন এক বনদেবী, যিনি রাতের আধারে লাল চোখে নজর রাখেন বনের উপর। গাছ কাটা, পশু হত্যা বা কোনো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলেই তিনি রাগান্বিত হন। বলা হয় তার চোখের দিকে কেউ একবার তাকালে চিরদিনের মতো পাগল হয়ে যায়। কলকাতার বড় ব্যবসায়ী ভাস্কর সেন এসেছেন এই অঞ্চলে। তার পরিকল্পনা একটাই, এই অব্যবহৃত বনের মূল্যবান কাঠ কেটে বিক্রি করে কোটি টাকার ব্যবসা দাঁড় করানো। তার বিশ্বাস এইসব কুসংস্কার গ্রামবাসীদের অশিক্ষার ফসল। সে বনে ঢোকার আগের রাতেই স্থানীয় পুরোহিত তাকে সাবধান করে দেন। এই বনে যার অধিকার, তাকে অশ্রদ্ধা করলে আপনি যা ভাবেন তার চেয়েও ভয়ঙ্কর ফল হবে। ভাস্কর হেসে উড়িয়ে দেয়, ভূতের ভয় দেখিয়ে ব্যবসা বন্ধ করা যায় না। তৃতীয় দিনে শুরু হয় গাছ কাটা। চারদিকে শব্দে বন কেঁপে ওঠে, চ্যাঁচ চ্যাঁচ, ঠ্যাং ঠ্যাং। কিন্তু গাছ কাটার প্রথম দিনেই অদ্ভুত কিছু ঘটে। তার এক মিস্ত্রি মদন বনের মধ্যে গাছ কাটতে কাটতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় তার রক্তমাখা টুপি পাওয়া যায় এক গাছের নিচে, বাকি দেহাংশ নেই। পুলিশ আসে, খোঁজ করে, কিছুই পায় না। ঘটনাটি বাঘের কাজ বলে দায়সারা করে ফিরে যায়। রাতে ভাস্কর নিজের তৈরি কাঠের বাংলোয় ঘুমাচ্ছিলেন। হঠাৎ মাঝরাতে 3:10 জানালার বাইরে অদ্ভুত এক শব্দ শুনতে পান। একটা মহিলার কিশোরী কণ্ঠে হাসি, হি হি হি, কি সুন্দর গাছ কেটেছ ভাস্কর বাবু। ঘাম ভেজা কপালে উঠে বসে পড়ে ভাস্কর। জানালার বাইরে কিছুই নেই, কিন্তু আশেপাশে একটা ঘন লাল আলো ছড়িয়ে পড়ে। তিনি জানালার দিকে এগিয়ে গিয়ে যা দেখেন তা চিরজীবনের জন্য তার ঘুম কেড়ে নেয়। একটি গাছের ডালে বসে আছে এক নারী। তার চোখ জল জল করছে, আগুনের মতো লাল। তার শরীর ধোঁয়ায় ঢাকা, চুল যেন শিকড়ের মতো ছড়িয়ে আছে। সে এক চোখে তাকিয়ে আছে আর হাসছে, ঠিক ভাস্করের দিকে। পরদিন সকালে ভাস্কর কাউকে কিছু না বলেই বনকর্মীদের নিয়ে কাজে নেমে পড়েন। কিন্তু তার চোখে ঘুম নেই, কণ্ঠে কাঁপুনি। গত রাতের দৃশ্য কি স্বপ্ন ছিল নাকি সত্যি? তবে অদ্ভুত ব্যাপার ঘটে। আজ আর কোনো শ্রমিক বনে ঢুকতে রাজি হচ্ছে না। সবাই বলে রাতে কার যেন ফিসফিসানি শুনেছে তাঁবুর আশেপাশে। এক শ্রমিক তো কাঁদতে কাঁদতে বলে ফেলল, আমি দেখি ওর চোখ, লাল লাল চোখ, ও ডাকে আমার নাম নিয়ে। ভাস্কর রেগে গিয়ে সবাইকে ভয় দেখায়, বলে যদি আজ কাজ না করো তবে টাকা পাবে না। অবশেষে ভয় আর দরিদ্রতার চাপে কয়েকজন রাজি হয় গাছ কাটতে। কিন্তু দুপুর 12টা নাগাদ হঠাৎ করেই এক শ্রমিক মিঠু চিৎকার করতে করতে দৌড়ে আসে, আমি দেখি ওর পা মাটিতে লাগে না। তার কথা শেষ না হতেই সে নিজের হাত দিয়ে চোখ উপড়ে নিতে চায়। সবাই ছুটে আসে। পরদিন সকালে তাকে মানসিক হাসপাতালে পাঠানো থাকা।
তীব্র উত্তেজনায় ভাস্কর রাতের বেলা একাই বসে কিছু পুরনো নথিপত্র ঘাঁটছিল। তখনই সে খুঁজে পায় এক পুরনো দলিল, 1895 সালের কাগজ। সেখানে লেখা, এই অরণ্য দেবীর সম্পত্তি, যিনি লাল চোখে রক্ষা করেন গাছ, পশু ও মাটি। যে কেটে ফেলে বনের শরীর, তার রক্তে শুদ্ধ হবে জমি। তবে সবচেয়ে ভয়ের বিষয় ছিল নিচের মন্তব্য। এক ব্যবসায়ী লিখেছিল, আমার 3 মিস্ত্রি গায়েব। আমি বনে তার হাসি শুনেছি। আমি আর পারছি না। সালটি ছিল 1911। তৃতীয় রাতে যখন বনের অদূরে ভাস্কর দাঁড়িয়ে কাজের তদারকি করছিল, তখন সে আবার সেই হাসি শুনল। গাছ কাটো, কাটো, একটু কেটে দাও আমার হাতটাও। সে ভয়ে তাকিয়ে দেখে এক গাছের মাথায় আবার সেই নারী বসে আছে। এবার আর শুধু চোখ না, মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তার গলা কাঁপে, সে পেছনে হাঁটে, কিন্তু পা মাটিতে আটকে যায়। হঠাৎ শুনতে পায় তার কানে কেউ ফিসফিস করে বলে, তুমি আমার বোন কেটেছ, এবার আমিও তোমার কিছু কাটব। সেদিন রাতে ভাস্করের হাতের এক আঙ্গুল কেটে পাওয়া যায় বিছানায়, আর রক্তে লেখা ছিল এক লাইন, বোন আমার, শ্বাস তোমার নয়। পরবর্তী দিনগুলোতে একে একে সবাই কাজ ছেড়ে পালাতে থাকে। গ্রামবাসীরা বনে যেতে ভয় পায়। এমনকি সুধাকুণ্ডের মন্দিরে নিয়মিত পুজো বন্ধ হয়ে যায়। ভাস্কর একা হয়ে ধীরে ধীরে অস্থির হয়ে ওঠে। সে রাত দিন বনের গাছের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে, আমি তোমার কিছু নিইনি, তুমি আমার দিকে তাকিও না। কিন্তু বন দেবী তাকে ছাড়েন না। একদিন গভীর রাতে সে একাই বনের ভেতর ঢুকে পড়ে, একটি কুড়াল হাতে। তার চোখ লাল, চুল এলোমেলো। আয় আয় তোদের দেবী। সে যখন একটি বিশাল শাল গাছে কুড়াল চালায়, তখনই গাছের কাণ্ড থেকে রক্ত বের হতে থাকে। না, রক্ত, গাঢ় গরম রক্ত। গাছের ডালপালা যেন একসাথে নড়ে ওঠে। আর তার মাথার উপর আবির্ভূত হন সেই নারী। চুল তার মাটির মতো ভারী, চোখ জ্বলছে রক্তে, মুখে নিঃশব্দ আর ভয়ার্ত হাসি। সে ফিসফিস করে বলে, এবার তোর সময় শেষ। সেই রাতেই গ্রামের সবাই একটি অদ্ভুত শব্দে জেগে ওঠে, যেন পুরো বন হু হু করে কাঁপছে। পরদিন সকালে ভাস্করের বাংলো খালি পাওয়া যায়। বিছানায় কেবল তার জামা আর এক জোড়া চোখ। শুকিয়ে গিয়েছে, কিন্তু তবু লাল। তবে সবচেয়ে ভয়াবহ ছিল তার বাংলোর দরজার সামনে খোদাই করে লেখা একটি লাইন, বনের ভারসাম্য ফিরেছে, কিন্তু রক্ত এখনো বাকি। তারপর থেকে আজও সেই বনের পাশ দিয়ে কেউ হাঁটে না। রাত 3টের পর কেউ ঘর থেকে বের হয় না। আর বনের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় এক নারীর ফিসফিস হাসি। জঙ্গল শুধু গাছ আর ছায়া নয়, কিছু গাছ থাকে যারা গভীর রাতে শিকারের মতো নিঃশ্বাস নেয়। তাদের পাতায় রক্ত জমে, শিকড়ে কেঁদে ওঠে মানুষ। এই গল্প সেই সব গাছের, যারা ক্ষুধার্ত, শরীরের জন্য নয়, ভয় আর আত্মার জন্য। আর একবার তারা জেগে উঠলে ফিরে আসে না কেউ। মধ্যপ্রদেশের গভীর এক জঙ্গলের নাম ঘুনাবাড়ি। নামটা স্থানীয় উপজাতি ভোরাদের দেওয়া। বহু শতাব্দী ধরে এই অঞ্চলে তারা বসবাস করে আসছে এবং তারা বিশ্বাস করে
এই জঙ্গলের কিছু গাছ জীবন্ত এবং তারা মাঝে মাঝে মানুষ খায়। না, অদৃশ্য করে ফেলে না, খায়। ধীরে ধীরে নরম পচনশীল কাণ্ডের গভীরে গিলে নেয় মানুষকে। সরকারের পরিকল্পনা ছিল এই দুর্গম এলাকাটি পেরিয়ে একটি সংযোগ রোড তৈরি করা। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 22 কিলোমিটার রাস্তা বানাতে হবে, যাতে পাশের গ্রামগুলো মূল শহরের সাথে সংযুক্ত হয়। ঠিক তখনই শুরু হয় নিখোঁজ হওয়ার পর্ব। প্রথম শ্রমিকটি নিখোঁজ হয় এক দুপুর বেলায়। নাম ছিল সুকু মাহাতো। সে একা ছিল না, আরও কয়েকজন শ্রমিক আশেপাশেই ছিল। কিন্তু কাজের মাঝখানে হঠাৎই তাকে আর খুঁজে পাওয়া গেল না। সহকর্মীরা ভেবেছিল হয়তো সে জল খেতে গেছে, কিন্তু ঘণ্টাখানেক কেটে যাওয়ার পর তারা ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে শুরু করে। গলার আওয়াজ, মাটিতে চিহ্ন, গাছের ফাঁক ফোকর সব কিছু পরীক্ষা করা হলো, কিন্তু শুকুর কোনো চিহ্ন নেই। দ্বিতীয়জন নিখোঁজ হয় তার পরদিন, এবং এইবার ঘটনাটি আর হালকাভাবে নেওয়া যায়নি। প্রজেক্ট ইঞ্জিনিয়ার অর্ণব দত্ত, কলকাতা থেকে আসা সরকারি অফিসার, নিজেই ঘটনাটি নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। ভোরবেলা একবার জঙ্গলের ধারে হেঁটে বেরিয়ে গিয়ে তিনি ফিরলেন মুখ থমথমে করে। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে স্পষ্ট আতঙ্কের ছায়া। রাতে ক্যাম্পে বসে অফিসাররা আলোচনা করছিলেন কিভাবে তদন্ত শুরু করা যায়। হঠাৎই অর্ণব বাইরে বেরিয়ে আসেন। সেই রাতেই তার চোখে পড়ে কিছু অবর্ণনীয় দৃশ্য। চাঁদের আলোয় ঝাপসা হয়ে আসা জঙ্গলের ভিতর কিছু একটা হিলছে, কিন্তু বাতাস নেই। গাছগুলোর পাতা একটুও নড়ে না, অথচ কাণ্ডগুলি ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকছে। যেন ওরা শুনছে। হঠাৎ এক গাছের গায়ে অর্ণব খেয়াল করে একজোড়া চোখ খুলছে। মানুষের মতো চোখ, কিন্তু বিভৎস, গভীর আর অন্ধকার। চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে অর্ণবের চোখে। সেই চোখ যেন বলছে, তুই এসেছিস, তোকে খেতে ইচ্ছে করছে। অর্ণব ভয়ে জড়সড় হয়ে যায়। সে পালিয়ে আসে, কিন্তু তখন থেকেই সে জানে এই জঙ্গল শুধুমাত্র গাছের জঙ্গল নয়, এখানে কিছু আছে যা খায়। সকালের আলো ফুটতেই অর্ণব তড়াক করে উঠে বসল। রাতের সেই ভয়াল চিত্র তার চোখ থেকে কিছুতেই সরছিল না। সে কাউকে কিছু বলেনি, কারণ সে নিজেও নিশ্চিত নয় সে যা দেখেছে তা বাস্তব নাকি নিছক দুঃস্বপ্ন। তবে আরও এক শ্রমিক নিখোঁজ হলে বিষয়টি আর অর্ণবের হাতে থাকল না। 3 জন নিখোঁজ 3 দিনে। এইবার প্রশাসন বাধ্য হয়ে এলাকার স্থানীয়দের কাছে সাহায্য চাইতে বাধ্য হল। কয়েকজন ভোরা উপজাতিকে ডেকে পাঠানো হলো ক্যাম্পে। তাদের নেতা জুকিয়া, প্রায় 70-এর কাছাকাছি বয়স, গাম্ভীর্যপূর্ণ চেহারা আর অদ্ভুত চোখ। মনে হয় সব কিছু আগে থেকেই জানেন। জুকিয়া চুপ করে থাকেন প্রথমে। চা খেতে খেতে কিছু সময় চুপ করে থেকে শেষে গলার আওয়াজ করেন, তোমরা যা দেখছো তা নতুন নয়। এই গাছগুলো আমাদের পূর্বপুরুষদেরও খেয়েছে। এরা বনদেবের শাস্তি। এরা আত্মাহারী। শুধু শরীর নয়, আত্মাও খায়। অর্ণব হেসে ফেলেন, আপনারা হয়তো বিশ্বাস করেন, কিন্তু আমরা এখানে আধুনিক রাস্তা বানাতে এসেছি। জুকিয়ার চোখ লালচে হয়ে ওঠে। সে হাত তুলে ইঙ্গিত করে ক্যাম্পের বাইরে থাকা সেই গভীর জঙ্গলের দিকে। তুমি যদি বিশ্বাস না করো, তবে তোমাকেও খাবে। এরা মানুষ চায় না, তারা চায় ভয়। ভয় খেলে এরা বাঁচে। রাতের অন্ধকার নেমে এলে ক্যাম্পে কেমন একটা অস্বাভাবিক গুমোট ভাব ছড়িয়ে পড়ে। অর্ণব রাতে আবার বের হয়। সে নিজে দেখতে চায় গাছগুলো সত্যিই কি নড়ে। চোখ খোলে। সে ছোট একটা ক্যামেরা নিয়ে জঙ্গলের গভীরে হাঁটতে থাকে। ঘণ্টাখানেক পর সে এক অদ্ভুত এলাকা আবিষ্কার করে। গাছগুলো এখানে অনেক বেশি ঘন,
কাণ্ডগুলো যেন জৈবিক, রক্ত মাংসের মতো দেখায়। একটি গাছের গায়ে সে দেখতে পায় আধগলা একটা মুখ, চোখ বন্ধ, কিন্তু মুখের চোয়াল একটু খোলা, যেন কাউকে গিলে খেতে গিয়েই জমে গেছে। সেই মুহূর্তে ক্যামেরার ফ্ল্যাশ চলে যায়। ক্লিক। মুখটা চোখ মেলে তাকায়। এবার সে আর দাঁড়ায় না, দৌড়ে ক্যাম্পে ফিরে আসে ক্যামেরাটা নিয়ে। কিন্তু ক্যাম্পে ফিরে এসে দেখে ক্যামেরার মেমোরি কার্ড ফাঁকা। সকালের আলোয় জুকিয়া আবার আসে। এবার সে সঙ্গে করে আনে একটা পুস্তিকা, পুরনো, ছেঁড়া, খয়েরি পাতায় মোড়া। অর্ণব পুস্তিকাটি খুলে দেখে অদ্ভুত সব ছবি আঁকা। এক মানুষ গাছের কাণ্ডে ঢুকে যাচ্ছে, চোখওয়ালা গাছ, রক্তাক্ত শিকড়, আর এক জায়গায় লেখা আছে একটি অদ্ভুত মন্ত্র, বন তৃপ্তি না হলে গিলে নেয় প্রাণ, আত্মার ভয় হলো বন দেবে রাওর। অর্ণব বুঝতে পারে এ শুধুই গল্প নয়, তার সঙ্গীরা যারা নিখোঁজ, তারা মৃত নয়, তারা হয়তো এখনো গাছের ভেতরে আটকে আছে, বেঁচে আছে, ভয়ে ভয়ে। রাত 2টো, চারদিক নিস্তব্ধ। ক্যাম্পের মধ্যে সবাই ঘুমোচ্ছে, শুধুমাত্র গার্ড হরিমাঝি টহল দিচ্ছে। কিন্তু তখনই হঠাৎ কিছু একটা ঘটে, একটা কাঁপুনি। প্রথমে মনে হলো ভূমিকম্প, কিন্তু সেটি ছিল না। ক্যাম্পের পাশের গাছগুলো অদ্ভুতভাবে দুলতে শুরু করে, অথচ বাতাস নেই। হরিমাঝি চোখ মুছেই দেখে একটি গাছের কাণ্ড গলা পর্যন্ত সামনে চলে এসেছে, যেন হাঁটছে। আর সেই কাণ্ডের মাঝে সে দেখতে পায় এক জোড়া চোখ ধীরে ধীরে খুলছে। কে কে আছো? গলার স্বর কাঁপছে। তখনই গাছটি এক ধাপ এগোয়, আর তার শিকড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি মানুষের হাত, তাজা, ছাড়ানো নখ, যেন কারো বাঁচার চেষ্টা। চিৎকার। হরিমাঝির মুখে চিৎকার থামিয়ে দেয় এক মুহূর্তেই। গাছের শিকড় ঘুরে গিয়ে গলা চেপে ধরে তাকে। ক্যাম্পে সকলে দৌড়ে আসে চিৎকার শুনে, কিন্তু বাইরে এসে তারা দেখে হরিমাঝি কোথাও নেই। শুধু মাটির ওপর আছে একটি ছেঁড়া টুপি, আর পাশেই কাদামাটিতে ছাপ পড়ে আছে এক গাছের মতো লম্বা দাগ। অর্ণব সেই রাতে ঘুমোয় না। সকাল হতেই সে সিদ্ধান্ত নেয় জঙ্গলের গভীরে ঢুকবে। সে শুধু ক্যামেরা নয়, সাথে নেয় টর্চ, কুড়োল আর সেই ভরা পুস্তিকা যেখানে বনদেবের মন্ত্র লেখা আছে। জুকিয়া তাকে একা যেতে নিষেধ করে, কিন্তু অর্ণব শোনে না। অর্ণব গভীরে প্রবেশ করতে থাকে। পথ প্রায় অদৃশ্য, আলো ঢোকে না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একসময় সে পৌঁছে যায় এমন এক জায়গায় যেখানে মাটি নরম, আর গাছগুলোর গায়ে অদ্ভুত সব গঠন, চোখ, এমনকি মানুষের পেটের মতো ফোলাভাব। তখনই সে শুনতে পায় একটি কান্নার শব্দ। সে এগিয়ে যায় আর দেখে শুকু মাহাতো। আধখানা দেহ গাছের মধ্যে ঢুকে গেছে, মুখ ফ্যাকাশে, চোখ খোলা। ফিস ফিস করে বলে, ভিতরে এসো না, এরা আমাদের বাঁচিয়ে রেখেছে খাবার জন্য, ভয় খেতে চায়। অর্ণব ভয় পায়, কিন্তু সে মন্ত্র আওড়াতে শুরু করে। পুস্তিকায় যা লেখা ছিল, তোমার আহার শেষ, ফিরে যাও বনদেব, জীবন তোমার নয়, ভয় তোমার নয়। তখনই গাছগুলো থমকে যায়। মুহূর্তের জন্য যেন পুরো জঙ্গল স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু এই শান্তি বেশি সময় থাকে না। একটা গাছ রক্তাক্ত মুখ খুলে চিৎকার করে ওঠে। চারদিক থেকে গাছগুলো এগিয়ে আসে। অর্ণব বুঝতে পারে সে ভয় করলেই মরবে। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে, নিঃশ্বাস আটকে রাখে, ভয়কে গিলে ফেলে। গাছগুলো তার চারপাশে ঘুরছে,
কিন্তু কিছু করতে পারছে না। সে ভয় পাচ্ছে না। ঘণ্টাখানেক পর ক্যাম্পে ফিরে আসে অর্ণব। চোখে বিস্ময়, গায়ে কাদা, হাতে পুস্তিকা। কেউ জিজ্ঞেস করে, আপনি ফিরে এলেন? কি দেখলেন? সে চুপ করে থাকে। হঠাৎ কেউ লক্ষ্য করে তার ডান চোখের মণিটা একটু অন্যরকম, ধাতব, যেন গাছের চোখ। জকিয়া দূর থেকে ফিসফিস করে বলে, সে অর্ণব নয়, সে এসেছে বনদেবের কাছ থেকে। এখন সে মানুষ খায় না, ভয় খায়। ক্যাম্পে ফিরে আসা অর্ণব চুপচাপ থাকে। আগের মতো আর কথা বলে না। তার চোখে যেন এক মৃত জ্যোতি। প্রথম দিন কেউ কিছু বোঝে না, কিন্তু পরদিন থেকে ঘটনা ঘটতে থাকে। খাবার পচে যাচ্ছে, পাখিরা উধাও। এক শ্রমিক স্বপ্নে দেখতে পাচ্ছে গাছ তার নাম ধরে ডাকছে। কেউ কেউ বলে অর্ণব রাতে জঙ্গলের দিকে তাকিয়ে হাসছে। জুকিয়া নিশ্চিত এটা সেই অর্ণব নয় যে ফিরে এসেছে গাছের অংশ। বনদেব এখন মানুষের শরীর পড়েছে, এই জঙ্গলের গণ্ডি ছাড়িয়ে যাবে। কিন্তু প্রশাসনের অন্য অফিসাররা বিশ্বাস করে না। তাদের ধারণা জুকিয়া মানসিক রোগী। সে গুজব ছড়াচ্ছে। রাতে ক্যাম্পে অদ্ভুত দুর্ঘটনা ঘটে। এক অফিসার ঘুমের ঘোরে টেন্ট থেকে বেরিয়ে যান। সকালে তার দেহ পাওয়া যায় জঙ্গলের মাঝে, শুকিয়ে যাওয়া, গাছের কাণ্ডে ঢুকে থাকা। অর্ণব কিছু বলে না, শুধু টেবিলে বসে একটা পুরনো কাগজে আঁকছে। জড়ানো শিকড়, মুখহীন মানুষ, আর এক বিশাল গাছ যেটার পেট ফেটে মানুষের মাথা বেরোচ্ছে। সে ফিস করে বলে, পথ খুলেছে, এখন মানুষ আসবে, ভয় নিয়ে ফিরে যাবে, কিংবা আর ফিরবে না। জুকিয়া সিদ্ধান্ত নেয় তাকে থামাতেই হবে। সে একটা পুরনো অগ্নিমন্ত্র জোগাড় করে, যা ভোরা উপজাতির এক গোপন গ্রন্থে লেখা আছে। এই মন্ত্র গাছকে পুড়িয়ে শেষ করতে পারে যদি হৃদয়ে ভয় না থাকে। জুকিয়া রাত 3টেয় ক্যাম্পের সামনে অর্ণবের কাছে গিয়ে সেই মন্ত্র জ্বালাতে থাকে আগুনে। অর্ণব তখন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ এখন পুরো গাঢ় সবুজ, মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়া। সে বলে, তুমি ভেবেছ আমি একজন? আমি শত সহস্র। আমি বনদেব, আমি ভয়। জুকিয়া মন্ত্র আওড়াতে থাকে। আগুন ছড়িয়ে পড়ে। ক্যাম্পে আতঙ্ক। লোকজন ছুটছে, গাছগুলো দুলছে, গর্জন করছে, কাঁদছে। অর্ণব এক ঝলকে অদৃশ্য হয়ে যায় আগুনের ভেতর। পরদিন সকাল, সব আগের মতোই শান্ত। শুধু জঙ্গলের মাঝখানে পড়ে আছে ছাই, আর ছাইয়ের ওপর একটা ছেঁড়া কাগজ, তাতে আঁকা সেই চোখওয়ালা গাছ। ক্যাম্পের সবাই ফিরে যায়। সরকার কাজ বন্ধ করে দেয়। রিপোর্টে লেখা হয়, প্রাকৃতিক বিপর্যয় ও শ্রমিক নিখোঁজের কারণে কাজ অসমাপ্ত থেকে গেছে। 1 বছর পর কলকাতার এক সরকারি অফিসে এক নতুন অফিসার ঢোকে। তার নাম অর্ণব দত্ত। ট্রান্সফার হয়ে এসেছে। সহকর্মীরা বলে, শুনেছি আপনি আগে কোথাও পোস্টেড ছিলেন। অর্ণব হালকা হেসে বলে, একটা ছোট জঙ্গল, কোথাও নাম মনে নেই। খুব শান্ত জায়গা ছিল। এখন আমি শহরে, তবে গাছের গন্ধ এখনো যায়নি। তার ডেস্কের ড্রয়ারে একটা খোলা খাতা, তাতে লেখা, মানুষ খায় না গাছ, ভয় খায়। গাছের ভয় মানুষে জন্ম নিলে গাছ মানুষ হয়ে ওঠে। আর নিচে আঁকা একটা শহরের ম্যাপ, আর ম্যাপের এক কোণে একটা ছোট সবুজ বিন্দু, যার মাঝখানে লেখা ঘুনাবাড়ি। অরণ্যের গহীনে সভ্যতার শেষ স্পর্শ থেকে বহু দূরে দাঁড়িয়ে আছে একটি ঘর, নিখুঁতভাবে অক্ষত, অথচ অচেনা। এক পরিবার সেখানে আশ্রয় নেয়, না জেনে যে তারা পা রাখছে এমন এক স্থানে যেখানে সময় থেমে আছে, আর প্রতিটি দেয়াল গোপন করে রাখেছে শতবর্ষ পুরনো আর্তনাদ। এটি শুধুমাত্র এক রাতের গল্প নয়, এটি এক অভিশাপ যা জেগে ওঠে শুধু সাহসীদের প্রতিধ্বনিতে। আমন্ত্রণ জানায়, প্রবেশ করুন
বনের শেষ ঘরের বিভীষিকাময় উপাখ্যানে। শীতকালীন ছুটিতে রায় পরিবার বেরিয়েছিল উত্তর বাংলার দিকে পাহাড় জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে। পরিবারটি ছিল 5 জনের। অর্ণব রায়, তার স্ত্রী কুহু, তাদের কিশোরী মেয়ে মিষ্টি, ছোট ছেলে রুদ্র আর অর্ণবের বিধবা মা শ্রীমতী রাধারানী দেবী। তাদের গন্তব্য ছিল একটি বিখ্যাত জলপ্রপাত, যার নাম স্থানীয়রা জানে চোরধারা নামে। নামটা শুনে কুহু একটু হেসে বলেছিলেন, চোরের ধারা? নিশ্চয়ই কোনো গল্প আছে এর পেছনে। স্থানীয় গাইড বলেছিল, গল্প তো আছে, কিন্তু সব গল্প শোনা উচিত নয় ম্যাম সাহেব। রাস্তাটা মোটামুটি পরিষ্কার ছিল প্রথম দিকে, কিন্তু দুপুরের দিকে গাইড হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে এক গুল্মের পাশে বসে পড়ে বমি করে। অর্ণব চিন্তিত হয়ে পড়ে। চলো গাড়িতে ফিরি, গাইড অসুস্থ, হয়তো আর এগোনো উচিত নয়। কিন্তু তখনই ছোট রুদ্র জঙ্গলের দিকে আঙুল তুলে বলে ওঠে, বাবা, ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখো না কেমন চকচকে ঘর। সবাই তাকিয়ে দেখে। সত্যি, পাতাছাড়া জঙ্গলের মাঝে ঘন ছায়ায় একটা ছোট কাঠের কুটির। আশ্চর্যজনকভাবে তা একেবারে নতুনের মতো। এটা কিভাবে সম্ভব? কুহু ফিসফিস করে। এত গভীর জঙ্গলে এত ঝাঁচকচকে একটা ঘর। মিষ্টি ফোন তুলে ছবি তোলে, কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ে না। এই ব্যাপারটা ভালো লাগছে না। অর্ণব বলে, চলো ফিরে যাই। কিন্তু গাইড এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারছে না। আকাশও ঘন মেঘে ঢাকা। সন্ধ্যা নামছে। অর্ণবের মা বলেন, ওই ঘরটা যদি ফাঁকা হয়, এক রাত কাটিয়ে সকালে বেরিয়ে পড়ব। নিশ্চিত করার জন্য অর্ণব আর কুহু মিলে ঘরটি পরীক্ষা করে দেখে। দরজা খোলা, ঘরের ভেতর সাজানো গোছানো, যেন কেউ সদ্য বসবাস করেছে। তবে কেউ নেই। তারা রাতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেতরে 2টি ছোট খাট, একটিতে মা ও মিষ্টি থাকে, অর্ণবতীতে অর্ণব ও কুহু। রুদ্র ঘরের কোণে একটা ছোট ম্যাট্রেসে ঘুমায়। রাত গভীর হলে হঠাৎ হালকা একটা কান্নার শব্দ শোনা যায়। প্রথমে সবাই ভাবে হয়তো রুদ্র কাঁদছে, কিন্তু কুহু তাকিয়ে দেখে রুদ্র গভীর ঘুমে। তাহলে এই কান্না কোথা থেকে আসছে? অর্ণব ধীরে ধীরে উঠে দরজার কাছে যায়। দরজা তখন বন্ধ, কিন্তু জানালার বাইরে যেন ছায়া দেখা যায়। একসময় কান্না থেমে যায়। সবাই ভাবে হয়তো রাতের বিভ্রম, কিন্তু সকালে ঘুম ভাঙতেই ভয়ঙ্কর দৃশ্য। দরজা খোলা, ঘর ফাঁকা, শুধু মাঝখানে দাঁড়িয়ে ছোট রুদ্র। তার চোখ দুটো ফাঁকা, মুখ থেকে রক্ত ঝরছে, আর মেঝেতে লেখা, তোমরা ফিরেও এসেছ, আবার কেউ থাকবে না। মেঝেতে লালচে রক্তে আঁকা সেই অদ্ভুত বাক্য দেখে সবাই হকচকিয়ে যায়। কুহু চিৎকার করে ওঠে, রে রুদ্র! অর্ণব ছুটে যায় ছেলের দিকে। রুদ্র দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে সামনে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন কোনো অনুভবই নেই সেখানে। মুখের কোণ থেকে গড়িয়ে পড়ছে রক্ত, তবে কোথাও কোনো কাটা ছেঁড়ার চিহ্ন নেই। তুই তুই ঠিক আছিস তো বাবু? কোনো উত্তর নেই। রুদ্র যেন পাথরের মূর্তি হয়ে গেছে। রাধারানী দেবী কান্নায় ভেঙে পড়েন। মিষ্টি তো হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। তাদের সবগুলি মোবাইল ফোন কাজ করছে না, না ক্যামেরা না নেটওয়ার্ক। এমনকি ঘড়ির কাঁটাও থেমে আছে ভোর 4:44-এ। এটা কেমন জায়গা রে বাবা? অর্ণব প্রায় কাপা গলায় বলে ওঠে, চল এখান থেকে বেরিয়ে যাই এখনই। তারা বেরিয়ে আসে ঘর থেকে, কিন্তু অদ্ভুতভাবে ঘরটার চারপাশের জঙ্গল বদলে গেছে। তারা যেদিক দিয়ে এসেছিল সেখানে এখন ঘন ঝোপ,
যেন কেউ রাতারাতি বুনে দিয়েছে। কোনো পথ নেই, গাইডও নেই। তুমি গাইডটাকে নিয়ে এসেছিলে না? কোথায় সে? কুহু চিৎকার করে ওঠে। ছিল তো পাশেই, ঘরের পাশে বসানো ছিল। সে গেল কোথায়? অর্ণব চতুর্দিকে তাকিয়ে দেখে একটা আওয়াজ শোনা যায়। কাঁচের গুঁড়ো গড়িয়ে পড়ার মতো। আবার সেই কান্না, এবার একটু দূর থেকে, কিন্তু একই রকম ভয়ার্ত। চল, একটা দিক বেছে নে, হাঁটতে থাকি, এখানে থাকা যাবে না। অর্ণব স্থির সিদ্ধান্ত নেয়। তারা হাঁটতে থাকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। ঘন গাছ, নিস্তব্ধ পাখিরা, এমনকি পাতার হালকা নড়াচড়াও নেই। সময় যেন থেমে আছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর হঠাৎ মিষ্টি থেমে বলে, বাবা, ওই ঘরটা তো। সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা যে পথেই যাক না কেন, ঘুরে ফিরে সেই একই কাঠের ঘরের সামনে এসে পড়ে। আরও একবার দরজা খুলে যায়, এবার আপনা আপনি। ভেতরে মেঝেতে লেখা নতুন কিছু, একবার এসেছ, ফিরবার পথ নেই। ঘরের ভেতরের সেই নতুন লেখাটা দেখে যেন শীতল বরফ বয়ে যায় পরিবারের প্রতিটি সদস্যের রগে রগে। একবার এসেছ, ফিরবার পথ নেই। অর্ণব দরজা ভেজাতে যায়, কিন্তু দরজাটা যেন বাতাসে আটকে আছে, ঠেলেও বন্ধ হচ্ছে না। হঠাৎ ঘরের মধ্যে বাতাস ঘুমট হয়ে ওঠে। চারদিকে একটা বিকট গন্ধ, পচা মাংসের মতো। কুহু এক ঝটকায় রুদ্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, কিন্তু রুদ্র তখনও নিশ্চুপ। কিছু একটা আছে এই ঘরে, মৃদু স্বরে বলেন রাধারানী দেবী। এই জায়গা অভিশপ্ত। এ যেন শুধু একটা ঘর নয়, এটা একটা ফাঁদ। হঠাৎ দেয়ালের এক কোণে ঝুলন্ত একটা আয়না ফেটে যায়। কাঁচের টুকরোগুলো মেঝেতে পড়ে লাল হয়ে ওঠে, যেন রক্ত। মিষ্টি চিৎকার করে ওঠে। কুহু আর অর্ণব ছুটে গিয়ে দেখে আয়নার এক টুকরো কাঁচে মিষ্টির হাত কেটে গেছে। ঠিক তখনই আবার সেই কান্না, এবার ঘরের ঠিক ভিতর থেকে, যেন কারো বুক ফাটা হারত না। এটা রুদ্র না, এটা অন্য কেউ। দেয়ালে হঠাৎ লাল রঙের নতুন লেখা ফুটে ওঠে, যেন কারো অদৃশ্য হাত তা আঁকছে। সে এখনো আছে, যাকে তোমরা জাগিয়ে দিয়েছ। হঠাৎ একটা শব্দ। ঘরের পেছনে একটা দরজা ছিল, যেটা আগে তারা কেউ দেখেনি। সেটা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে এক অন্ধকার সিঁড়ি নিচের দিকে যাচ্ছে। অর্ণব বলে, না, আমরা ওখানে যাচ্ছি না। কিন্তু রুদ্র, সে হঠাৎ কুহুর কোল থেকে নেমে পড়ে। তার চোখ দুটো এখন আবার উজ্জ্বল, যেন কারো অন্য চোখ। সে কোনো কথা না বলে সোজা সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। রুদ্র, থাম! কুহু দৌড়ে যায় তার পেছনে। সবাই বাধ্য হয়ে নেমে পড়ে সেই সিঁড়িতে। নিচে নেমে তারা যা দেখে, তাদের শরীর কাঁপতে শুরু করে। একটা বিশাল ভূগর্ভস্থ ঘর, চারপাশে পুরনো কাঠের দেয়ালে অদ্ভুত সব প্রতীক, পুতুল, শুকিয়ে যাওয়া পেঁচা, মানুষের হাড়। মাঝখানে পাথরের বেদি, তার উপরে একটা পুরনো দিনলিপি আর রক্তমাখা একটা ছোট মেয়ের ছবি। রুদ্র সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই ছবির দিকে। তার ঠোঁট নড়ে। সে কাঁপা গলায় বলে, ওর নাম ছিল আহিরা। ওর পরিবার 100 বছর আগে এই ঘরে এসেছিল। ওরাও ভাবত এটা আশ্রয়, কিন্তু ওরাই প্রথম। রুদ্র, তুই এসব কিভাবে জানিস? অর্ণব বিস্ময়ে বলে। রুদ্র এবার তাদের দিকে ঘুরে তাকায়, কিন্তু এটা যেন আর রুদ্র নয়, অন্য কেউ। চোখ দুটো গভীর কালো আর ঠোঁটে একটা নির্মম হাসি। ওরা যেমন করেছিল, তোমরাও তাই করলে। তোমরাও জাগিয়ে দিলে আমাকে। হঠাৎই বাতি নিভে যায়, সব অন্ধকার। কেউ চিৎকার করে ওঠে। ঘুটঘুটে অন্ধকারে
অর্ণব চারপাশে হাতড়ে বুঝতে চেষ্টা করে সবাই কোথায়। কেউ একজন কাঁপা কণ্ঠে বলল, মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। মিষ্টির গলা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস যেন পাশ দিয়ে ছুঁয়ে গেল। ঘরের এক কোণা থেকে হালকা আলোর আভা দেখা গেল, সেই পুরনো দিনলিপির ওপর। অর্ণব এক ঝটকায় ছুটে গিয়ে বইটা হাতে তুলে নেয়। কাভারে লাল কালি দিয়ে লেখা ছিল আহিরার দিনলিপি, সাল 1924। বই খুলতেই তাদের সামনে ভেসে ওঠে এক পুরনো সময়ের ভয়াবহ কাহিনী। দিনলিপি 1924 সালের জানুয়ারি। আজ বাবা বললেন আমরা শহর ছেড়ে এই জঙ্গলের শেষ প্রান্তে এসে থাকব। তিনি বললেন এই ঘরটা এক ব্রিটিশ সাহেব ফেলে রেখে গেছে, কিন্তু আমি রাতে ঘুমোতে পারছি না। আমি জানি এই ঘরের ভেতরে কেউ আছে। আজ রাতে আমি শুনেছি দেয়ালের ভিতর কেউ হাঁটছে। আমি জানি আমার ছোট ভাই লালু তো পাশেই ঘুমোচ্ছিল। তাহলে এই আওয়াজ কোথা থেকে? তৃতীয় রাত, মা আর নেই। সকালে উঠে দেখি তিনি নেই কোথাও। আর দেয়ালের মধ্যে লেখা তোলমদের প্রথম নিয়েছি। আমি জানি ঘরের নিচে কিছু একটা আছে, একটা সিঁড়ি, একটা পুরনো ঘর। আমি ভুল করেছিলাম সেখানে গিয়ে। কেউ আমাকে ডেকেছিল। এখন সে আমার মাথার মধ্যে কথা বলে। সে বলে আমি তার জায়গা হয়ে গেছি। দিনলিপি পড়ে সবাই স্তব্ধ। রাধারানী দেবী ধীরে বলে ওঠেন, এই আত্মা, এই আহিরা, সে আর একটা শিশু ছিল না। তার মধ্যে যে ঢুকেছিল শতবর্ষ পুরনো কিছু, পুরনো শয়তান। অর্ণব বইটা বন্ধ করতে গিয়ে দেখে শেষ পাতায় লেখা, যারা একবার এই ঘরে আসে তাদের ভেতরে সে বাসা বাঁধে, বিশেষ করে শিশুদের ভিতর। শিশুর মন পবিত্র, আর সেই পবিত্রতাকেই সে কুৎসিত করে। সঙ্গে সঙ্গে রুদ্রের ভয়াল হাসি আবার শোনা যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় বেদির ওপরে। এবার আমি পূর্ণ হব। এই পরিবার পূর্ণ করবে আমার অভিশাপ। ঠিক তখনই কুহু বুকের মধ্যে পবিত্র তাগা টানতে টানতে ছুটে যায় রুদ্রের দিকে। সে রুদ্রকে জড়িয়ে ধরে ফিস ফিস করে, আমার ছেলেকে ফেরাও, ফেরাও। আহিরা, তুমি তো এক মাহারা শিশু ছিলে, কেন আর একটা মাকে কাঁদাও? নিস্তব্ধতা। রুদ্র কেঁপে ওঠে, চোখের কালোতা সরে যায়। সে কাঁপা গলায় বলে, মা, আমি কোথায় ছিলাম? কিন্তু ঠিক তখনই ভূগর্ভস্থ ঘর কাঁপতে শুরু করে, দেয়াল ফাটতে শুরু করে। এক কণ্ঠ যেন আকাশবাণীর মতো গর্জে ওঠে, তোরা ফেরাতে চাস? আমি আবার আসব। আমার ঘর থেকে কেউ মুক্ত নয়। সবাই দৌড়ে উপরে উঠে আসে। জঙ্গলের সেই ঘর এখন দাউ দাউ করে জ্বলছে। পেছনে তারা দেখে আগুনের মধ্যে দাঁড়িয়ে একটা মেয়ে, লাল ফ্রক, ধোঁয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে। আহিরা। পেছনে সেই কাঠের ঘরটা দাউ দাউ করে জ্বলছে। লাল আগুনের শিখার মাঝে হঠাৎ ভেসে ওঠে এক মেয়ের অবয়ব, চোখ ফাঁকা, মুখে এক রহস্যময় বিষণ্ণতা। আহিরা। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে রুদ্রের দিকে। তার চোখে যেন ভিন্ন কিছু, হিংসা নয়, অথবা আর যে। সে চাইছে কিছু, কুহু ধীরে বলে। সে মুক্তি চাইছে, বলে ওঠে ভয়ে রাধারানী দেবী। এই ঘর তাকে বেঁধে রেখেছিল। সে পাপ করেছিল, হয়তো অজান্তি, হয়তো বাধ্য হয়ে, কিন্তু সে আর এই শয়তান নয়। আচমকা আগুনের লেলিহান শিখা থমকে যায়। আশেপাশের জঙ্গল আবার নিস্তব্ধ। মনে হয় যেন সময় আবার চলতে শুরু করেছে। মোবাইল ফোনে আবার টাওয়ার আসে। ঘরের কাঁটাও নড়ে ওঠে। আমরা কি মুক্ত? মিষ্টি প্রশ্ন করে। অর্ণব কিছু না বলে রুদ্রকে বুকে জড়িয়ে ধরে। রুদ্র তখনও কাঁপছে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু সেই অদ্ভুত শক্তির চিহ্ন নেই। কিন্তু ঠিক তখনই মাটির নিচ থেকে শোনা যায় এক বিষণ্ণ একটানা কান্না। আবার সে ও ও মা, মা কোথায়? বলে ওঠে কুহু। এটা অন্য কেউ, কিন্তু কে? তারা সবাই চমকে যায়। আগুন নিভে গেলে ঘরটি ভর্ৎসনা হয়ে অদৃশ্য হয়ে গেছে।
জায়গাটি একেবারে খালি, যেন কিছুই ছিল না। কিন্তু মেঝেতে যেখানে আগুন জ্বলছিল সেখানে পড়ে আছে ছোট্ট একটি পুতুল, রক্ত মাখা, এক চোখ তুলে নেওয়া। সেই পুতুলটা দিনলিপির ছবির মেয়েটির হাতেও ছিল, আহিরার পুতুল। রুদ্র পুতুলটা হাতে তুলে নেয়, তার চোখে জল আসে। সে বলেছিল সে শুধু চেয়েছিল কেউ তাকে ভালোবাসুক। ও কেবল একা ছিল। আচমকা জঙ্গলের ভিতর থেকে বাতাস বইতে থাকে, পাতারা নড়তে থাকে হালকাভাবে, আকাশে সূর্য দেখা দেয়। বহুদিন পরে যেন পুতুলটা হঠাৎ মাটিতে গড়িয়ে পড়ে, আর মাটিতে গলে গিয়ে একটা বাক্য তৈরি করে লাল রঙে, তোমরা শুনেছ তাই আমি ঘুমোতে পারি। তারা বেরিয়ে আসে সেই অভিশপ্ত জঙ্গল থেকে, ফিরে আসে শহরে। গাইডের কোনো খোঁজ মেলেনি। পুলিশকে জানানো হলেও কেউ বিশ্বাস করেনি। কিন্তু রুদ্র এখন স্বাভাবিক। মাঝে মাঝে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে আর ফিসফিস করে বলে, সে আমাকে জেগে রেখেছিল, এখন আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এক রাতে মিষ্টি খেয়াল করে রুদ্র ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশে জানালায় একটা ছায়া, একটা ছোট মেয়ের। তবে এবার তার চোখে হিংসা নয়, প্রশান্তি। মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে যায় রাতের অন্ধকারে। জঙ্গল সেই আগের মতোই আছে। আরও পরিবার যায়, ঘোরে, হারায়, আর কেউ কেউ ফিরে আসে, কেউ কেউ নয়। কিন্তু ঘরটা কি আর আছে কেউ জানে না। তবে মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ কান্নার শব্দ শুনতে পায়, আর তখনই বোঝা যায় ঘরটা এখনো ঘুমায়নি। Like and subscribe.